নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ সাজেশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রতিটি স্কুলেই জুলাইয়ের মাঝামাঝি অর্থাৎ জুলাইয়ের 3rd উইক থেকে আগস্টের 1st উইকের মধ্যেই এই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাগুলো হবে। সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের কাছে এখনো অনেকটাই সময় আছে। আমি বেশ কিছুদিন আগেই তোমাদের এই সাজেশনসগুলো দিয়ে দিচ্ছি। এর ফলে তোমরা এই সাজেশনসে যে অঙ্কগুলো থাকবে সেইগুলো প্র্যাকটিস করার জন্য অনেকটাই সময় পাবে এবং ভালোভাবে যদি এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে অবশ্যই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে, এমনকি তোমরা পরীক্ষাতে ফুল মার্কসও পেয়ে যাবে। এইবারের পরীক্ষায় তোমাদের গণিতের সিলেবাসে জ্যামিতির অধ্যায়ও আছে। ভিডিওর একদম শেষে আমরা জ্যামিতির গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশনসগুলো নিয়ে যেমন আলোচনা করব, সেরকম জ্যামিতির প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো নিয়েও কিন্তু ডিটেলসে আলোচনা করব। বাড়িতে মন দিয়ে পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই নিজেদের শরীরের কিন্তু খেয়াল রেখো। এই সময় গরম কিন্তু অনেকটাই বেশি, তাই প্রয়োজন ছাড়া কিন্তু রোদ্রে একদমই বেরোবে না এবং পর্যাপ্ত পরিমাণে অবশ্যই জল পান করতে থাকো। যদি জল তেষ্টা নাও পায় তা সত্ত্বেও কিন্তু বারে বারে জল পান করতে থাকো। আজকের এই ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের সাজেশনসটা দিয়ে দিলাম। চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও নিয়ে আসার। গণিতের সাজেশনস প্রসঙ্গে তোমরা অবশ্যই একটা বিষয় মাথার মধ্যে রাখবে, এই যে সাজেশনসে আমি অঙ্কগুলো দিচ্ছি তার একটাও অঙ্ক কিন্তু তোমরা মুখস্থ করবে না। প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখবে পরীক্ষায় অনেকটা উপকৃত হবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অর্থাৎ কোন কোন অঙ্কগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের যে পরীক্ষাগুলো হবে সেখানে ফুল মার্কস থাকবে 20 এবং এই প্রত্যেকটি পরীক্ষায় তোমরা সময় পাবে 40 মিনিট। প্রথমেই আমরা দেখে নেব গণিতের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অর্থাৎ এই ইউনিট টেস্টের জন্য তোমাদের কোন কোন অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এর আগের ইউনিট টেস্টে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে বেশিরভাগ স্কুলের পরীক্ষাতেই অধ্যায় 1 থেকে 6 এই 6টি অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। কোনো কোনো স্কুলে এটা একটু আলাদা হতে পারে। এখন এই ইউনিট টেস্টে অর্থাৎ সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য তোমাদেরকে পড়তে হবে অধ্যায় 7 থেকে অধ্যায় 14 অর্থাৎ 77 পাতা থেকে 172 পাতা পর্যন্ত। কিন্তু তোমরা তো জানোই বিভিন্ন স্কুলের যে ইউনিট টেস্টের কোশ্চেন সেটা আলাদা আলাদা হয়, তাই সিলেবাসও আলাদা আলাদা হতে পারে। তাই অবশ্যই স্কুলে গণিতের স্যার বা ম্যাডামের কাছ থেকে তোমরা জেনে নেবে যে তোমাদের এই ইউনিট টেস্টের পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে। এখানে যে 8টি অধ্যায় আছে এই 8টি অধ্যায়ের মধ্যে অধ্যায় 7, 8 এবং 9 এগুলো হচ্ছে ভগ্নাংশের অধ্যায়। অধ্যায় 10 এটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় সংক্রান্ত অঙ্ক। অধ্যায় 11 এটা হচ্ছে সরলের অঙ্ক। অধ্যায় 12 এবং 13 এই দুটো অধ্যায় হচ্ছে দশমিকের অধ্যায় এবং শেষ অধ্যায় অর্থাৎ অধ্যায় 14 এটা হচ্ছে জ্যামিতির অধ্যায়। এখন দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন কি রকমের কোশ্চেন থাকবে এই পরীক্ষাতে। এই পরীক্ষাতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন যেগুলো হয় এমসিকিউ বা সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ বা ছোট ছোট অঙ্ক। এই রকমের অঙ্ক মোটামুটি 6টি থাকতে পারে, কোনো কোনো স্কুলে সেটা 7-8টাও কিন্তু থাকতে পারে। এখান থেকে তোমরা পেয়ে যাবে 6 থেকে 8 মার্কসের মতো। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যেগুলো হবে 2 মার্কসের প্রশ্ন। এটা মোটামুটি 3-4টি প্রশ্ন থাকবে। যদি 4টি প্রশ্ন থাকে তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 8 মার্কস। তারপর থাকছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ যেগুলো হয় 3 মার্কসের প্রশ্ন। এটা একটা বা দুটো প্রশ্ন থাকবেই। যদি মোটামুটি দুটো প্রশ্ন থাকে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা 6 মার্কস। জ্যামিতির যে প্রশ্ন থাকে সেটা সাধারণত দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে দেওয়া থাকে না। সংক্ষিপ্ত প্রশ্নে একটা বা দুটো থাকতে পারে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা বা দুটো থাকতে পারে। সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের নম্বর বিভাজন এবং সিলেবাস এই দুটো নিশ্চয়ই তোমাদের বোঝা গিয়েছে। যদি কারো বোঝার ক্ষেত্রে অসুবিধে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ভিডিওতে আমি অধ্যায় 7 থেকে অধ্যায় 14 পর্যন্ত অর্থাৎ এই 8টি অধ্যায়ের
গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তোমাদের স্কুলে যে যে অধ্যায়গুলো থাকবে তোমরা সেই অধ্যায়ের প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি তোমাদের এই 8টি অধ্যায়ের বাইরে কোনো অধ্যায় স্কুলের পরীক্ষায় থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেই অধ্যায়গুলো নিয়েও ভিডিও নিয়ে আসব। এবং অবশ্যই ভিডিওর শেষে আমি আলোচনা করব অধ্যায় 14 অর্থাৎ জ্যামিতির অধ্যায়, যেখানে প্রশ্নগুলো আলোচনা করার পাশাপাশি তার উত্তরগুলো নিয়েও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব। এখন তোমরা বের করে নাও তোমাদের গণিত বইয়ের 77 পাতায় অধ্যায় 7 একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নি। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 7 তোমরা সবাই বের করে নিয়েছো। আমি এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বলছি তোমরা সেগুলো বইয়ের মধ্যেও মার্ক করে নিতে পারো, অথবা পাশে একটা খাতা রেখে নাও, যে সমস্ত অঙ্কগুলো বলছি সেগুলো খাতার মধ্যেও লিখে নিতে পারো। তোমরা এখন চলে এসো এই অধ্যায়ের 83 পাতায়। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর, অর্থাৎ ওপরে যেটা থাকে সেটা হচ্ছে লব এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর। 83 পাতায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশের, অর্থাৎ ভগ্নাংশের লব ও হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি অথবা একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না। এই সমতুল্য ভগ্নাংশ তোমরা দেখে রাখতে পারো, অনেক সময় 1 মার্কসের কোশ্চেনে থাকতে পারে। এই পাতায় যতগুলো আছে প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে যেগুলো ভালোভাবে দেখে রাখবে সেটা হচ্ছে খ, তারপর হচ্ছে গ, উ, চ এবং ছ। এখান থেকে এই অঙ্কগুলো তোমরা মার্ক করে নিয়েছো। এরপর চলে এসো 85 পাতায়। 85 পাতার নিচের দিকে এই 3-এর দাগের অঙ্কটা দেখে রাখবে। 16/24 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ অর্থাৎ এই ভগ্নাংশকে কাটাকুটি করে ছোট আকারে নিয়ে যেতে হবে এবং মনে রাখতে হবে এই ভগ্নাংশগুলোকে একই সংখ্যা দিয়েই কিন্তু কাটাকুটি করতে হবে। যেমন এখানে 16/24 আছে, এটাকে আমরা 8 দিয়ে কাটতে পারি। 8 দিয়ে কাটলে হয় 8 2 16 এবং 24 কে 8 দিয়ে কাটলে হয় 8 3 24, অর্থাৎ অ্যান্সার কত আসবে 2/3। পরের পাতায় চলে এসো অর্থাৎ 86 পাতায়। এখানে অনেকগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ দেওয়া আছে, এই প্রত্যেকটাই ভালোভাবে দেখে রাখবে। পরীক্ষাতে অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ থাকবেই এবং এটা থাকলে 1 মার্কসে বা 2 মার্কসে থাকতে পারে। প্রত্যেকটা লঘিষ্ঠ আকারে প্রকাশই দেখে রাখবে। তার মধ্য থেকে আসার বেশি সম্ভাবনা হচ্ছে 1, 2, 5 এবং 7। এরপর চলে এসো 88 পাতায়। 88 পাতায় 2-এর দাগে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। এই 2-এর কয়ের দাগ দেখে রাখবে। একই হর বিশিষ্ট ভগ্নাংশ অর্থাৎ দেখো এখানে দেওয়া আছে 2-3, এখানে দেওয়া আছে 2-9, অর্থাৎ এই যে 3 এবং 9 এই দুটোকে একই হরে নিয়ে যেতে হবে। একই হরে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? যেগুলো হরে থাকবে তাদের লসাগু নির্ণয় করো, তাহলেই বুঝতে পারবে যে তাদেরকে কোন সংখ্যায় নিয়ে যেতে হবে। যেমন 3 এবং 9 এই দুটোর লসাগু হচ্ছে 9, তাহলে এই দুটোকেই 9 নিয়ে যেতে হবে। 3 কে যদি 9 নিয়ে যেতে হয় কত দিয়ে গুণ করতে হয়? 3 দিয়ে। 9 কে যদি 9 নিয়ে যেতে হয় তাহলে তো 1 দিয়ে গুণ করলেই পেয়ে যাবে। তারপর নিচের দিকে চলে এসো, এই যে ছোট থেকে বড় সাজাই বা কোনটি ছোট কোনটি বড়। 3-এর খ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা 2 মার্কসের প্রশ্নে আসার খুব সম্ভাবনা আছে। এছাড়া গয়ের দাগ একটু দেখে রাখতে পারো। এরপর চলে এসো 90 পাতায়। এখান থেকে তোমরা 4-এর দাগের দুটো অঙ্ক দেখে রাখবে, 4-এর ক এবং 4-এর খ। তারপর পরের পাতায় চলে এসো অর্থাৎ 91 পাতায়। 91 পাতার 2-এর দাগ ভালোভাবে দেখে রাখবে। এই যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশগুলোকে বড় থেকে ছোট সাজাই বা ছোট থেকে বড়ও দেওয়া থাকতে পারে। অঙ্কের ক্ষেত্রে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের সাজেশনসে দিচ্ছি এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে হয়তো বড় থেকে ছোট বা ছোট থেকে বড় থাকলো, কিন্তু এই সংখ্যাগুলোই থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। কিন্তু তুমি যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো, তুমি যদি এর প্যাটার্নটা জানো যে কিভাবে একটা ভগ্নাংশকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় করা যায়, তাহলে যেমনই ভগ্নাংশ থাক তুমি কিন্তু সহজেই করতে পারবে। বড় থেকে ছোট বা ছোট থেকে বড় করার নিয়মই হচ্ছে ভগ্নাংশগুলোর হয় লব বা হরকে একই করে নাও। তারপর সাধারণত আমরা হরগুলোকে একই করে নিই এবং তারপর সেখান থেকে আমরা সহজেই পেয়ে যাব। তারপর 92 পাতায় চলে এসো। 92 পাতায় ছোট থেকে বড়, এখানেও এই অঙ্কগুলোই আছে। 4-এর ক খুব গুরুত্বপূর্ণ, আসার অনেকটাই সম্ভাবনা আছে। এছাড়া এখান থেকে খ এবং চ এই দুটো দেখে রাখবে। তারপর চলে এসো
94 পাতায়। 94 পাতায় তোমাদের দুটো অঙ্ক দেখো দেওয়া আছে এবং এই দুটো অঙ্কই করে দেওয়া আছে। ভালোভাবে এই দুটো অঙ্ক প্র্যাকটিস করে রাখবে। তারপর চলে এসো 95 পাতায়। এখানেও ভগ্নাংশের যোগ দেওয়া আছে। ভগ্নাংশের যোগ অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভগ্নাংশের বিয়োগও ভালোভাবে প্র্যাকটিস করবে। হয় যোগ অথবা বিয়োগ, যে কোনো একটা অবশ্যই পরীক্ষাতে থাকবে। প্রত্যেকটা যোগই দেখে রাখতে পারো। তার মধ্য থেকে খ এবং ঘ এই দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বেশিরভাগ স্কুলের পরীক্ষায় দেখবে এই ঘয়ের দাগের যোগটা কিন্তু আছেই। অধ্যায় 7 থেকে সমতুল্য ভগ্নাংশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশকে ছোট থেকে বড় বা বড় থেকে সাজাই এবং এই দুটো ভাষার অঙ্ক প্র্যাকটিস করে রাখলেই হবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 8, চৌবাচ্চায় কত জল আছে দেখি। প্রথমেই চলে এসো এই অধ্যায়ের 99 পাতায়। এখানে দেখো 2 দাগে বিয়োগের অঙ্ক দেওয়া আছে। আগেই বললাম যোগ এবং বিয়োগ প্রত্যেকটাই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং যোগ এবং বিয়োগ যদি তুমি না জানো তাহলে ভগ্নাংশের কোনো অঙ্কই কিন্তু করতেও পারবে না। এগুলো শুধু ক্লাস 5-এ নেই, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কেই কিন্তু প্রয়োজন হবেই। 2 দাগের তাই প্রত্যেকটাই বলবো প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে ঘ খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া ওর দাগ তোমরা দেখে রাখবে। এরপর চলে এসো 102 পাতায়। 102 পাতায় দেখো 2 দাগে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে। তারপর 103 পাতা। এই পাতার সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে 4 দাগ। একটা বাঁশের 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ এবং 8/39 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে? তাহলে আগে কত রং করা হয়েছে সেটা বের করে নিতে হবে, অর্থাৎ 2/13, 1/3 এবং 8/39 এইগুলো যোগ করে নেব। তারপর আমরা মনে করব যে মোট বাঁশ হচ্ছে 1 অংশ। তাহলে এই 1 অংশের থেকে যে যোগফলটা আসবে সেই যোগফলটা বিয়োগ করে দিলেই তোমরা পেয়ে যাবে যে বাঁশের কত অংশ রং করা বাকি আছে। এই 4 দাগের পাশাপাশি 3 দাগ এবং 6 দাগ এই দুটো অঙ্কও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নিও। তারপরের পাতায় চলে এসো, অর্থাৎ 104 পাতায়। এই 104 পাতায় যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে ভগ্নাংশের সরলের অঙ্ক। এই ভগ্নাংশের সরলের অঙ্ক এই বছর আসার কিন্তু খুবই সম্ভাবনা আছে, তাই অবশ্যই 4 অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা নিশ্চয়ই সবাই জানো গণিতের সরলের নিয়ম। আমরা এই অঙ্কগুলো চাইলে একসঙ্গেই যোগ বা বিয়োগটা করতে পারি, অথবা যাদের ক্ষেত্রে অসুবিধে আছে তাদেরকে আমি অবশ্যই বলবো আগে তোমরা যোগের কাজটা করে নেবে, তারপর যে যোগফলটা আসবে সেখান থেকে বিয়োগটা করে নিও। 4 দাগের এই সরলগুলো প্রত্যেকটাই প্র্যাকটিস করো, কিন্তু তার মধ্যে থেকে ক এবং চ এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে খ, তারপর উ এবং বর্গীর্য। আর এই পাতার ওপরের দিকে চলে এসো, এই 2 দাগে দেখো একটা ভাষার অঙ্ক দেওয়া আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে 5/16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? আগে এটা ছিল এবং পরে এটা ঢালা হয়েছে, তাহলে এই দুটোকে যোগ করে নাও এবং খরচ কত হয়েছে 8/25, যে যোগফলটা আসবে সেখান থেকে এটাকে বিয়োগ করে দাও, অ্যান্সার চলে আসবে। অধ্যায় 8 থেকে তোমরা এই অঙ্কগুলোই ভালোভাবে প্র্যাকটিস করো, অর্থাৎ ভগ্নাংশের সরল, ভগ্নাংশের বিয়োগ এবং এই 2-3টি ভাষার অঙ্ক। তারপর আমরা আলোচনা করব এই ভগ্নাংশেরই অধ্যায়, অর্থাৎ অধ্যায় 9, আজ স্কুল বাড়ির একটির বেশি জানলায় সবুজ রং দিই। অধ্যায় 9 যে সমস্ত ভগ্নাংশের অঙ্কগুলো আছে এই ভগ্নাংশে আমরা দেখতে পাবো ভগ্নাংশের টাইপস, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত করেছি শুধু প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যার লব ছোট হর বড়, কিন্তু এখানে আমরা জানবো অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব বড় এবং হর ছোট। যেরকম আমরা লিখতে পারি 6/4, 7/3। এটা তোমরা ভালোভাবে দেখে রাখবে, শর্ট কোশ্চেনে থাকতেই পারে যে লব গ্রেটার দেন হর হলে সেই ভগ্নাংশকে কি বলা হয়। অপ্রকৃত ভগ্নাংশ বা দু একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও। এরপর চলে এসো 110 পাতায়। 110 পাতায় এই অঙ্কগুলো দেখে রাখবে। নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে করার উপায় হচ্ছে প্রথমে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটাকে তোমরা ভাগ করে নাও, যেটা ভাগফল পাবে সেটা এখানে রইল এবং বাকিটা হবে ভগ্নাংশে।
অর্থাৎ 32/7, এখানে ভাগফল আছে 4, তাহলে 4, এবং এই যেটা পড়ে আছে এটা হচ্ছে ভগ্নাংশে 4/7। তার পরের পাতাতেই আছে উল্টোটা, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। পরীক্ষাতে হয় মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ, এই দুটোর মধ্যে একটা টাইপসের অঙ্ক থাকবেই। তাই এখানে এই 3-এর দাগের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার জন্য নিয়ম হচ্ছে প্রথমে গুণ করে নাও 3-এর সঙ্গে 7, তাহলে 3 7 21, এবং তার সঙ্গে যেটা আছে ওপরে সেটা যোগ করো 21 এবং 5 26, আর নিচে যেটা আছে সেটাই থাকলো, তাহলে 26/7। এই অঙ্কগুলো সাধারণত 1 মার্কসেই থাকে। তারপর চলে এসো 113 পাতায়। এই পাতাতেও দেখো 1-এর দাগে যোগ দেওয়া আছে, ভগ্নাংশের যোগ। একটু আগেই বললাম ভগ্নাংশের যোগ তো প্র্যাকটিস করতেই হবে, পরীক্ষার জন্য প্রয়োজন এবং অঙ্কগুলো করার জন্য প্রয়োজন। 1-এর প্রত্যেকটাই দেখবে, তার মধ্য থেকে ক, খ এবং উ, এই 3টি অবশ্যই ভালোভাবে দেখে রাখবে। তারপর চলে এসো এই পাতার উপরের দিকে, দেখো একটা অঙ্ক করে দেওয়া আছে, এটা কিন্তু প্র্যাকটিস করে নিও। সুজিতের বাবা বাজার থেকে আটা, ডাল এবং ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? দেখো এই প্রত্যেকটাই মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। আমরা চাইলে এইভাবেও অঙ্কটা করতে পারি বা সহজে এইভাবেও করা যায়, যে সুজিতের বাবা মোট জিনিস কিনেছেন সমান, যেগুলো দেওয়া আছে সেগুলোকে যোগ করো এবং প্রথমেই এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চলে যাও, তারপর যোগের যেরকম নিয়ম ঠিক সেই নিয়মেই করতে থাকো। এরপর চলে এসো 115 পাতায়। 115 পাতায় দেখো আবার সেই ভগ্নাংশের বিয়োগ, তাহলে অবশ্যই বিয়োগ প্র্যাকটিস করতেই হবে। তার মধ্য থেকে 3-এর ক এই বছর আসার একটা সম্ভাবনা আছে, এছাড়া গ। ওপরের দিকে এসো, এখানে যে 2-এর অঙ্কটা দেওয়া আছে, 12.2 মিটার লম্বা একটা দড়ির 2.5 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? তাহলে এই দুটোর কি করতে হবে? এটার থেকে এটাতে বিয়োগ। এই ভাষার অঙ্কগুলো সাধারণত 2 মার্কস বা 3 মার্কসে থাকতে পারে। ভগ্নাংশের যোগ এবং বিয়োগগুলো 2 মার্কসেই থাকার সম্ভাবনা বেশি। এছাড়া বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো হয় 1 মার্কসে থাকবে, না হলে 2 মার্কসে থাকবে। অধ্যায় 7, 8, 9 অর্থাৎ ভগ্নাংশ রিলেটেড যে অঙ্কগুলো আছে এই প্রত্যেকটাই আমরা আলোচনা করলাম। আমি আবারও বলবো, এই ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার সময় এই যে সংখ্যাগুলো আছে চেঞ্জ করা থাকতে পারে, আলাদা দেওয়া থাকতে পারে। তাই বুঝে বুঝে প্র্যাকটিস করলে পরীক্ষার সময় তোমার অঙ্কগুলো করতেও সুবিধে হবে এবং অবশ্যই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। আমার মনে হয় তোমাদের সবারই এই ভগ্নাংশের অঙ্কগুলো করা হয়ে গিয়েছে। যদি কারো এই ভগ্নাংশের অঙ্কে অসুবিধে থাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমরা আলোচনা করব 116 পাতায় অধ্যায় 10, দেশলাই কাঠির খেলা খেলি। এই অধ্যায়টি হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত। বর্গক্ষেত্র মানে হচ্ছে এটা, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, এবং আয়তক্ষেত্র মানে হচ্ছে এটা, যে চতুর্ভুজের এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং এই বাহুটা ও এই বাহুটা সমান। যেটা বড় বাহু সাধারণত আমরা তাকে বলি দৈর্ঘ্য এবং যেটা ছোট বাহু সেটাকে আমরা সাধারণত বলি প্রস্থ। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত এই যে সমস্ত সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা খাতার মধ্যে অবশ্যই লিখে নাও এবং এই সূত্রগুলো তোমাদের মনে রাখতেই হবে। এই সূত্রগুলো যদি মনে থাকে তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ককেই সহজে করতে পারবে। তাছাড়া সূত্র রিলেটেড ছোট ছোট 1 মার্কসের কোশ্চেন থাকে, সেগুলো করতেও সুবিধে হবে এবং অনেক সময় এই সূত্রগুলোও 1 মার্কসের কোশ্চেনে দেওয়া থাকে, যার মধ্য থেকে বেশি থাকে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত গুণিত কত, বা আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান কি, বা বর্গক্ষেত্রের বাহু নির্ণয়ের সূত্রটি লেখো। তোমরা নিশ্চয়ই এই সূত্রগুলো খাতার মধ্যে লিখে নিয়েছো। এখন চলে এসো 119 পাতায়। 119 পাতার উপরের দিকেই দেখো একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এই ছকটা প্র্যাকটিস করলে এই অধ্যায় সংক্রান্ত তোমার ধারণা তৈরি হবে এবং ছোট ছোট 1 মার্কসের কোশ্চেন এখান থেকে থাকতে পারে। যেমন একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলো 24 সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে, তাহলে 24কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 6 সেন্টিমিটার। অবশ্যই একক কিন্তু উল্লেখ করবেই,
একক ছাড়া যদি এই অঙ্কের উত্তর লেখো তাহলে সেক্ষেত্রে পুরো মার্কস কিন্তু নাও পেতে পারো। এরপর চলে এসো 120 পাতায়। 120 পাতাতেও দেখো একটা ছক দেওয়া আছে আয়তক্ষেত্রের মাঠের পরিসীমা নির্ণয়ের, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, পরিসীমা কত হবে। খুব সহজ অঙ্ক, এবং এই দুইয়ের অঙ্কটা তোমরা একটু দেখে রাখবে। একটা আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মাঠের ধার বরাবর চারিদিক একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে। অনেক সময় এই অঙ্কগুলো পরিসীমা নির্ণয় করতে না বলে দিয়ে এইভাবে বলা থাকতে পারে যে মাঠের ধার বরাবর একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে, অথবা মাঠের চারিদিকে কত মিটার দেওয়াল দিতে হবে বা কত মিটার বেড়া দিতে হবে। এরপর 121 পাতায় চলে এসো। 121 পাতায় দেখো এই অঙ্কগুলো হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে এবং দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা দেওয়া থাকবে, তার অন্যটা নির্ণয় করতে হবে। এই অঙ্কে পরিসীমা এবং দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত হবে। এইরকম থাকলে প্রথম কাজ হচ্ছে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে, অর্থাৎ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দাও, যে অ্যান্সারটা আসবে তার সঙ্গে দৈর্ঘ্যকে বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে প্রস্থ। অথবা যদি দৈর্ঘ্য জানতে চাইতো তাহলে অর্ধ পরিসীমার সঙ্গে প্রস্থকে বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে দৈর্ঘ্য। এখান থেকে 1 এবং 2 এই দুটোই দেখে রাখবে। এরপর চলে এসো 122 পাতা। এই পাতায় 2 এর দাগের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে যদি বাড়ানো হয় তবে বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। তাহলে আগে বাগানের বাহুর দৈর্ঘ্য কত? 10, তাহলে পরিসীমা হচ্ছে 4 10 40। এরপর কি হয়েছে? প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়েছে, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? অনেকেই বলবে যে 10 + 2 12, কিন্তু এটা হবে না। কত হবে? 10 + 2 + 2। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। প্রত্যেক ধারের দৈর্ঘ্য যখন বাড়ানো হবে তখন তোমাকে সেটা দুবার বাড়িয়ে নিতে হবে। তাহলে 10 2 12 2 14। এখন তাহলে পরিসীমা হচ্ছে 4 14 56। এই দুটো বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে পরিসীমা আগের তুলনায় কত বেশি। এরপর চলে এসো 124 পাতা। এখান থেকে তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে কালি বা ক্ষেত্রফল কি। কোনো একটা ক্ষেত্র যতটা জায়গা দখল করে রাখে তাকে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ। তারপর 126 পাতা বের করে নাও। 126 পাতার থেকে তোমরা দেখে রাখবে 2 এর দাগ। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত হবে। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এবং দৈর্ঘ্য বা প্রস্থ কোনো একটা দেওয়া থাকে এবং অন্যটা যদি নির্ণয় করতে বলে তাহলে ক্ষেত্রফলের সঙ্গে ভাগ করে দিতে হবে। এটা মাথার মধ্যে রাখবে। পরিসীমা থাকলে তাকে আগে অর্ধ পরিসীমায় নিয়ে যেতে হবে, তারপর বিয়োগ করতে হবে, এবং ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য বা প্রস্থকে ভাগ করে দিতে হবে। এরপর 128 পাতা বের করে নাও। 128 পাতার থেকে তোমরা যে অঙ্কগুলো দেখবে সেটা হচ্ছে 3 এর দাগ এবং 4 এর দাগ। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো হচ্ছে সাধারণত 3 মার্কসেরই অঙ্ক। এছাড়া 1 এর দাগের অঙ্কে চোখ বুলিয়ে নিতে পারো এবং এই ছকটা দেখে রাখবে। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে ক্ষেত্রফল বা বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবে। দেখো, যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বাহু গুণিত বাহু, অর্থাৎ 4 4 16। আমাদের ক্ষেত্রফল কত হবে? 16 বর্গ মিটার। ক্ষেত্রফলের এককে মনে রাখবে সব সময় বর্গ একক হবে। এবং যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করতে হবে। কোন সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হবে না, প্রথমেই তার মৌলিক উৎপাদক করতে হবে। যেমন 81 যদি থাকে, 81-র মৌলিক উৎপাদক কত? 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এরপর প্রতি দুটোর জন্য একটা একটা, অর্থাৎ এখানে দুটো 3 আছে তাহলে একটা 3, এখানে দুটো 3 আছে তাহলে একটা 3। তাহলে 3 3-এ কত হবে? 9, অর্থাৎ 81-র বর্গমূল হচ্ছে 9। একটা এইভাবে করা যেতে পারে, অথবা আমি তোমাদেরকে বলবো 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার বর্গকে মনে রাখবে। যদি তোমরা এই সংখ্যাগুলো মনে রাখতে পারো তাহলে পরীক্ষার সময় খুব সহজেই তাড়াতাড়ি অঙ্কগুলো করে নিতে পারবে। এখানে আমি তোমাদেরকে সেটা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে নাও, মাঝে মাঝে পড়বে। এগুলো মুখস্থ করার দরকার নেই, মাঝে মাঝে পড়লেই দেখবে প্রত্যেকটা বর্গই তোমার মনে থাকবে। সংখ্যাগুলোর বর্গ নিশ্চয়ই তোমাদের লেখা হয়েছে, যদি না লেখা হয়েছে এখানে ভিডিও পজ করে এগুলো লিখে নাও। এখন পরের পাতায় চলে এসো। এখান থেকে 9 এর দাগ খুবই গুরুত্বপূর্ণ। একটা বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে,
প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে? মাঠে ঘাস লাগাতে হবে, তার মানে কি মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আগে ক্ষেত্রফল নির্ণয় করো, যে ক্ষেত্রফলটা আসবে তার সঙ্গে 6 দিয়ে গুণ করলেই পেয়ে যাবে যে কত খরচ হবে। এরপর চলে এসো 132 পাতায়। এখান থেকে তোমরা দেখে রাখবে 3-এর দাগের অঙ্ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের কোশ্চেনে অবশ্যই এটা থাকবেই। তারপর চলে এসো 133 পাতায়। এখান থেকে তোমরা দেখে রাখতে পারো 5-এর দাগ। এই অঙ্কগুলো হচ্ছে বর্গমূল নির্ণয়ের। তাহলে 81 দেখো এখানে বর্গমূল নির্ণয় করেছে, কিন্তু তোমার যদি মনে থাকে যে 81 বর্গমূল হয় 9, তাহলে এত কিছু করার দরকার নেই, তুমি ডিরেক্টলি অ্যান্সারটা লিখতে পারবে। এবং এরপর চলে এসো 135 পাতায়। 135 পাতার থেকে দেখে রাখো 3-এর দাগ। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের কি সূত্র বলো তো? যেটা ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফলের বর্গমূল। এটা অনেক সময় সূত্রের আকারেও থাকতে পারে বা এরকম ছোট ছোট অঙ্কের আকারেও থাকতে পারে। অধ্যায় 10 থেকে এই যে সমস্ত অঙ্কগুলো বললাম নিশ্চয়ই তোমরা মার্ক করে নিয়েছো। আমি আবারও বলবো, যতগুলো সূত্র আছে সূত্রগুলো কিন্তু মনে রাখবে। সূত্র মনে থাকলেই এখান থেকে সমস্ত অঙ্কই কিন্তু করতে পারবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 11, ধাপে ধাপে হিসাব করি। অধ্যায় 11-র অঙ্কগুলো হচ্ছে সরলের অঙ্ক, এবং এই সরলের অঙ্ক করার আগে তোমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে সরলের নিয়ম। সরলের নিয়ম মনে রাখার উপায় হচ্ছে বদমাস। এর অর্থ কি? এটার মানে হচ্ছে এখানে যেরকম ভাবে সাজানো আছে সেই অনুযায়ী একটা সরলকে করতে হয়। বি মানে হচ্ছে ব্র্যাকেট, তাহলে সবার প্রথম ব্র্যাকেটের কাজ হবে। ও মানে হচ্ছে এর, ডি মানে হচ্ছে ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, এবং এস মানে হচ্ছে বিয়োগ। বদমাসের এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু মনে রাখবে। পরীক্ষাতে অনেক সময় থাকে যে বদমাসে ডি কথাটির অর্থ কি, তাহলে ডি কথার অর্থ হচ্ছে ভাগ, বা এস কথার অর্থ কি, এস কথার অর্থ হচ্ছে বিয়োগ। এগুলো 1 মার্কসে থাকতে পারে। এখন চলে এসো 137 পাতা। 137 পাতায় 3-এর দাগ, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং 5-এর দাগও একটু দেখে রাখবে। তারপর 138 পাতায় চলে এসো। এই পাতায় দেখো একটা উদাহরণে অঙ্ক করে দেওয়া আছে, এই অঙ্কটা ভালোভাবে দেখে রাখবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আসার অনেকটাই সম্ভাবনা আছে। এরপর চলে এসো 139 পাতায়। 139 পাতার ওপরের দিকে দেখো 2-এর দাগে একটা অঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং নিচের দিকে 3-এর দাগে একটা অঙ্ক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 139 পাতায় কি বললাম? ওপরের দিকে 2-এর দাগ এবং নিচের দিকে 3-এর দাগ। অঙ্কগুলো মার্ক করার সময় কিন্তু ভালোভাবে মার্ক করবে, ঠিক আছে? তারপর 140 পাতার থেকে 5-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে দেখে রাখো 10 এবং 11। সরলের অঙ্কগুলো করার জন্য বদমাস নিয়মটা ভালোভাবে মনে রাখবে, তাহলেই যেমনই সরল থাক তোমরা অবশ্যই সহজেই করতে পারবে। তারপর একদম নিচের দিকে এই 13-র দাগে কোনটি ঠিক এবং কোনটি ভুল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত 1 মার্কসে থাকে। এই অঙ্কগুলোর মানে কি? এই যে 3 গুণিত 9 তার মানে কত? 27। আবার 9 গুণিত 3 মানেও কত? 27। অর্থাৎ গুণের ক্ষেত্রে সংখ্যাটাকে যদি আমরা চেঞ্জও করে নিই, আগে পরেও করে নিই, তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, এটা সবসময় ঠিক হবে। এবং একইভাবে যোগের ক্ষেত্রেও এই নিয়মই প্রযোজ্য। কিন্তু ভাগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে যদি আমরা এইরকম করতে যাই, এটা কখনোই একই হবে না। 9 ভাজিত 3 মানে 3 হয়, কিন্তু 3 ভাজিত 9 মানে কখনোই 3 নয়, তাই এটা হচ্ছে ভুল। অধ্যায় 11 থেকে যে সরলের অঙ্কগুলো দিলাম, এই সরলের অঙ্কগুলো সাধারণত 3 মার্কসের কোশ্চেনেই বেশি থাকে, তবে অনেক সময় 2 মার্কসও থাকতে পারে। তারপর চলে এসো পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 12, ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই। অধ্যায় 12 হচ্ছে দশমিক সংক্রান্ত অঙ্ক। তোমরা প্রথমেই চলে এসো এই অধ্যায়ের 149 পাতায়। এখান থেকে কি রকমের কোশ্চেন থাকে? একটা দশমিকের সংখ্যা দেওয়া থাকে, সেটাকে তোমার ভগ্নাংশে নিয়ে যেতে হবে। অর্থাৎ যেমন 0.2, এটাকে ভগ্নাংশে নিয়ে গেলে কি হবে? দেখো দশমিকের পর এর কটা সংখ্যা আছে? একটা সংখ্যা, তাহলে এখানে হবে 2/10। যেমন এটা আছে, দশমিকের পর এটার কটা সংখ্যা আছে? দুটো, তাহলে এক্ষেত্রে অবশ্যই হবে 25/100। তাহলে এখান থেকে একটা টাইপসের অঙ্ক থাকতে পারে যে দশমিক থেকে ভগ্নাংশে যাও, অথবা এইরকম অঙ্কও থাকতে পারে
যে ভগ্নাংশে দেওয়া আছে সেখান থেকে দশমিকে যাও। তাহলে দেখো এখানে 225/100 আছে, তাহলে 100 আছে মানে 100তে কতগুলো শূন্য আছে? দুটো শূন্য, তাহলে দশমিকটা 2 ঘর বাম দিকে সরে যাবে, তাই এখানে অ্যান্সারটা আসবে 2.25। আবার যদি এরকম থাকতো যে 225 মনে করো 10 থাকতো, ঠিক আছে, তাহলে দশমিকটা কি হতো? একটা ঘর সরতো, তখন এর অ্যান্সার হতো 22.5। এই অঙ্কগুলো তাই অবশ্যই ভালোভাবে দেখে রাখবে, দশমিক থেকে ভগ্নাংশ অথবা ভগ্নাংশ থেকে দশমিক, 1 মার্কসের কোশ্চেনে থাকার সম্ভাবনা কিন্তু আছেই। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ অধ্যায় 13, টাকার সাথে হিসাব করি। এই অধ্যায়টা হচ্ছে দশমিকের অঙ্ক এবং টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক। প্রথমেই চলে এসো 152 পাতায়। 152 পাতায় যে ভাষার অঙ্কগুলো আছে, এই ভাষার অঙ্কগুলোও কিন্তু পরীক্ষাতে থাকবেই। ভগ্নাংশ, দশমিক এবং আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এই তিনটি অধ্যায় থেকেই ভাষার অঙ্ক কিন্তু থাকবেই, হয় 2 মার্কসে না হলে 3 মার্কসে। তাই অবশ্যই এই তিনটি অধ্যায়ের ভাষার অঙ্কগুলো কিন্তু ভালোভাবেই প্র্যাকটিস করবে। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 5-এর দাগ এবং 7-এর দাগ। 5-এর দাগের অঙ্কে কি বলেছে? সানিয়া 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো এবং বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে কি করতে হবে? এই যে 175 টাকা আছে, এটার থেকে এটা বিয়োগ করে দাও। এবং দেখো দশমিকের বিয়োগ করার সময় বা যোগ করার সময় মনে রাখবে যে সংখ্যাগুলোকে একই রকম করে নেবে। এর দশমিকের পর দুটো সংখ্যা আছে, এর দশমিকের পর কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে শূন্য নিয়ে নিলাম। 7-এর দাগের অঙ্কটা দেখো, ভগ্নাংশের একটা অঙ্ক ছিল না, সেই টাইপসেরই অঙ্ক, যে 14.09 মিটার লম্বা বাসের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে? তাহলে এই দুটোকে কি করতে হবে? যোগ করে নিতে হবে। তারপর জল ও কাদার ওপরে কত মিটার বাস আছে? তাহলে যে যোগফলটা থাকবে সেটা 14.09 থেকে বিয়োগ করে দাও। এছাড়া 152 পাতার থেকে তোমরা দেখে রাখবে 2-এর দাগ। এরপর পরের পাতায় চলে এসো, এখান থেকে এই যে দশমিক বা টাকা পয়সার যে যোগ বিয়োগগুলো আছে এগুলো ভালোভাবে দেখে রাখবে, এগুলোও আসার একটা সম্ভাবনা আছে। এছাড়া এখান থেকে তোমাদেরকে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে এই যে টাকা পয়সা সংক্রান্ত অঙ্কগুলো। এই অঙ্কগুলো সাধারণত 1 মার্কসে থাকতে পারে। পরীক্ষাতে কোশ্চেন কিরকম থাকবে? যেমন বলা থাকলো যে 720 পয়সা সমান কত টাকা? তাহলে 720 পয়সা মানে হচ্ছে 7.20 টাকা, বা যদি বলে 850 পয়সা মানে কত টাকা? তাহলে 8.50 টাকা। আবার অঙ্কটাকে এইভাবেও বলা থাকতে পারে যে 720 পয়সা সমান কত টাকা কত পয়সা? তাহলে 7 টাকা এবং 20 পয়সা কিভাবে বের করলাম? এই যে 720-কে 100 দিয়ে ভাগ করে দাও, কারণ 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে যেটা ভাগফল এলো সেটা হচ্ছে টাকা এবং যেটা ভাগশেষ রইলো সেটা হচ্ছে পয়সা। আবার এই অঙ্কটাকে এইভাবেও বলা থাকতে পারে যে 7 টাকা 20 পয়সা, এটার মানে হচ্ছে কত টাকা? তাহলে যেটা টাকাতে আছে সেটা আগে রইলো এবং যেটা পয়সায় থাকবে সেটা দশমিকের পর লিখতে হবে। তাহলে বুঝতে পারলে কিরকম থাকতে পারে? একটা বলা থাকতে পারে যে পয়সার থেকে টাকাতে নিয়ে যাও, একটা বলা থাকতে পারে পয়সায় থেকে টাকা ও পয়সায় নিয়ে যাও, আবার একটা বলা থাকতে পারে টাকা ও পয়সা থেকে টাকায় নিয়ে যাও। আমি আরো একবার বলছি, তোমরা খাতার মধ্যে অঙ্কগুলো লিখে নাও। প্রথমটা হচ্ছে 720 পয়সা সমান কত টাকা, পরের অঙ্কটা হচ্ছে 720 পয়সা সমান কত টাকা কত পয়সা, এবং শেষ যেটা বললাম সেটা হচ্ছে 7 টাকা 20 পয়সা সমান কত টাকা। এই অঙ্কগুলো আমি বারবার এই জন্যই বলছি কারণ পরীক্ষাতে টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক থাকবেই। এরপর চলে এসো 154 পাতায়। এই অঙ্কগুলো দেখে রাখবে যে সমান 1000 ভাগের 20 ভাগ মানে কি, বা সমান 1000 ভাগের 25 ভাগ মানে কি। এরপর পরের পাতায় অর্থাৎ 155 পাতায় এসো, এখানে দেওয়া আছে দশমিকের ছোট থেকে বড় বা কোনটা ছোট কোনটা বড়। এই 1-এর দাগের অঙ্কটা একটু দেখে রাখবে যে 0.007 এবং 0.7 এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়। এটা হচ্ছে ছোট এবং এটা হচ্ছে বড়। তারপর 156 পাতায় এসো, 156 পাতার এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের কোশ্চেনে অবশ্যই থাকবে। একটা দশমিক সংখ্যা দেওয়া থাকবে, বলা থাকবে যে তাকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো, অথবা এরকমও থাকতে পারে যে 318.005 এখানে 5-এর স্থানীয় মান কত। তাহলে 5-এর স্থানীয় মান কত হবে? 5/318।
1000। অর্থাৎ দশমিকের পর যেটা থাকবে সেটা হচ্ছে সেই সংখ্যাটা বাই 10, তারপর যেটা থাকবে সেই সংখ্যাটা বাই 100, তারপর যেটা থাকবে সেই সংখ্যাটা বাই 1000। এই ছকে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করে নিও, তাহলে দেখবে পরীক্ষার সময় অঙ্কগুলো করতে সুবিধে হবে। এরপর চলে এসো 158 পাতায়। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 4-এর দাগ। বাড়ির খাবার জল রাখার কুজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুজোয় আছে? তাহলে 1 লিটারের 3টি বোতল, অর্থাৎ কত মোট হয়েছে? 3। আর আগে যেটা ছিল সেটার সঙ্গে যোগ করে দাও। এরপর চলে এসো 159 পাতায়। এই পাতার একদম নিচের দিকে যে ছোট থেকে বড় অঙ্কগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই একটা থাকবে, হয় ভগ্নাংশের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, অথবা দশমিকের ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যে কোনো একটা বা দুটোও কিন্তু থাকতে পারে। প্রত্যেকটাই দেখে রাখতে পারো। তার মধ্যে থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খ, গ এবং উ। এরপর চলে এসো 161 পাতায়। এই পাতার অঙ্কগুলো হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক। কি রকমের কোশ্চেন থাকে? যেমন 90 পয়সা সমান কত টাকা, অর্থাৎ 90 পয়সাকে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 100তে দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা 2 ঘর চলে আসবে, অর্থাৎ 0.90 টাকা। বা বলা থাকতে পারে, বা যেটা আসার সম্ভাবনা আছে, 5 পয়সা সমান কত টাকা। তাহলে 5কে 100 দিয়ে ভাগ করো। যদি 5কে আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে দেখো দশমিকটা দুটো ঘর সরবে, কিন্তু 5-এ তো একটাই সংখ্যা আছে, তাহলে আগে একটা কি করতে হবে? শূন্য নিয়ে নিতে হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে 0.05 টাকা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যতগুলো অঙ্ক এখনো পর্যন্ত আলোচনা করলাম অবশ্যই প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা বুঝে বুঝেই প্র্যাকটিস করবে, কিন্তু এই দশমিকের অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে বুঝে প্র্যাকটিস করবে, কারণ বেশিরভাগ অঙ্কই যেগুলো থাকবে সেখানে বইয়ের এই যে সংখ্যাগুলো আছে সেগুলো থাকার সম্ভাবনা কিন্তু কম। তাহলে দশমিক থেকে কোন কোন টাইপসের অঙ্ক প্র্যাকটিস করতে বললাম? একটা হচ্ছে দশমিককে স্থানীয় মানে বিস্তার করো, তারপর হচ্ছে দশমিক থেকে ভগ্নাংশ অথবা ভগ্নাংশ থেকে দশমিক, তারপর দশমিকের যোগ বিয়োগ, দশমিকের ছোট থেকে বড়, টাকা থেকে পয়সা অথবা পয়সা থেকে টাকা, এবং দশমিকের কিছু ভাষার অঙ্ক। এরপর আলোচনা করব এই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য সর্বশেষ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 14, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। এই অধ্যায়টি হচ্ছে জ্যামিতির অধ্যায়। জ্যামিতির থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, আমি সেগুলো বই থেকে দাগ দিচ্ছি না, আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে নাও, এবং যারা উত্তরগুলো জানবে না তারা অবশ্যই পাশে পাশে উত্তরগুলোও কিন্তু লিখে নেবে। প্রথমেই জ্যামিতির থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে রেখা কত প্রকার ও কি কি? রেখা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরল রেখা এবং অন্যটা হচ্ছে বক্ররেখা। তারপরের কোশ্চেন, চিত্র সহ সংজ্ঞা লেখো, অর্থাৎ কাকে বলে এবং তার সঙ্গে সেটার জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে। মনে রাখবে জ্যামিতিক চিত্রগুলো অবশ্যই পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে, এবং যদি পরীক্ষাতে বলা নাও থাকে, সংজ্ঞা লিখতে বলা থাকলেই অবশ্যই চিত্র বলা থাকুক বা না থাকুক চিত্র কিন্তু আঁকবেই। যদি চিত্র আঁকো তাহলে অবশ্যই সেখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। কোন কোন সংজ্ঞাগুলো ভালোভাবে পড়ে রাখবে? প্রথমেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সমান্তরাল সরল রেখা। একই সমতলে অবস্থিত যদি 2 বা তার বেশি সরল রেখাকে আমরা উভয় দিকে যথেচ্ছ বর্ধিত করি এবং তারপরও যদি তারা পরস্পর কোথাও মিলিত না হয়, তবে সেই সরল রেখাগুলোকে সমান্তরাল সরল রেখা বলা হয়। যেমন এই রেখা দুটোকে তুমি যদি উভয় দিকেই যত খুশি বাড়াও, এরা কিন্তু পরস্পরকে কোথাও স্পর্শ করবে না, তাই এরা হচ্ছে সমান্তরাল সরল রেখা। তারপর হচ্ছে সমরেখ বিন্দু। একই সমতলে অবস্থিত যদি 3 বা 3-এর বেশি বিন্দু একই সরল রেখায় থাকে, যেমন দেখো এখানে এই যে একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপর 3টি বিন্দু আছে, মিনিমাম 3টি বিন্দু থাকতে হবে। 3 বা 3-এর বেশি বিন্দু থাকলেই আমরা এই যে বিন্দুগুলো আছে এ বি সি, এগুলোকে আমরা বলবো সমরেখ বিন্দু। এবং তারপর পরস্পর ছেদী সরল রেখা বা অসমান্তরাল সরল রেখা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটি সরল রেখা পরস্পর একটা বিন্দুতে যদি মিলিত হয় বা দুটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে সেই সরল রেখাগুলোকে পরস্পর ছেদী সরল রেখা বলা হয়। যেমন দেখো এখানে এই যে একটা সরল রেখা আছে এবং আরেকটা সরল রেখা,
এখানে এই দুটো সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে বা এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাই এদের পরস্পরচ্ছেদী সরলরেখা বা অসমান্তরাল সরলরেখা বলা হয়। তারপরের কোশ্চেন, পার্থক্য সরলরেখা ও রশ্মি বা রেখা ও রশ্মি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় এটা রেখা ও রশ্মি না দিয়ে রেখা ও রেখাংশও থাকতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো রেখা, রেখাংশ ও রশ্মি এই তিনটির মধ্যে পার্থক্যটাই কিন্তু করে রাখবে। রেখা মানে হচ্ছে যার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখাংশ যার হচ্ছে দুটো প্রান্ত বিন্দু আছে, এবং রশ্মি যার একটা প্রান্ত বিন্দু আছে। দৈর্ঘ্যের মাপ, রেখার দৈর্ঘ্য মাপা যায় না, রেখাংশের একটা দৈর্ঘ্য মাপা যায়, রশ্মিরও দৈর্ঘ্য মাপা যায় না। তারপর কিভাবে প্রকাশ করা হয়, যদি এদের আমরা নাম দিই এ এবং বি, প্রত্যেকটারই মনে করো নাম এ আর বি দেওয়া আছে, তাহলে যেটা রেখা বা সরল রেখা তাকে প্রকাশ করা হয় এইরকম, এ বি দিয়ে মাথায় একটা দুই দিকে তীর চিহ্ন। যদি রেখাংশ হয় তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি এবি, অথবা আমরা লিখতে পারি এবির মাথায় একটা দাগ। এবং যদি রশ্মি হয় তাহলে আমরা একে দেখাবো এইভাবে, এবি লিখে একটা তীর চিহ্ন। এই পার্থক্যটা তোমরা ভালোভাবে করে রাখবে। এবং এখান থেকে আরো একটা কোশ্চেন যেটা করে রাখবে সেটা হচ্ছে পেন্সিল ও স্কেলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ আঁকো, বা এটা অন্য কোনো কিছু দৈর্ঘ্যের মাপও দেওয়া থাকতে পারে। তাহলে কিভাবে রেখাংশ অঙ্কন করতে হবে, প্রথমেই হচ্ছে স্কেলটাকে ঠিক করে বসিয়ে নাও, স্কেলের জিরোতে একটা বিন্দু দাও, তারপর যত দূর পর্যন্ত বলবে সেইখানে একটা বিন্দু দাও, এরপর পেন্সিলের সাহায্যে সুন্দরভাবে এই দুটো বিন্দুকে যোগ করে দাও। এবং অবশ্যই মনে রাখবে যোগ করার পর নামকরণ কিন্তু করতেই হবে, এবি, এবং নিচে লিখে দাও এবি সমান 6.7 সেমি। পরীক্ষাতে ফুল মার্কস পাওয়ার নিয়মই হচ্ছে যেটা প্রশ্ন দেওয়া আছে তার সঙ্গে রিলেটেড বাকি জিনিসগুলোও কিন্তু করতে হবে। যেমন বলা থাকুক বা না থাকুক, সংজ্ঞা থাকলে সেখানে চিত্র অঙ্কন করবে। আবার এই সরল রেখাংশ অঙ্কনে বলা থাকুক বা নাম থাকুক, নামকরণ কিন্তু অবশ্যই করবে। এরপর আমরা আলোচনা করব জ্যামিতির থেকে 1 মার্কসের প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে বিন্দু কাকে বলে? দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ইত্যাদি মাত্রাহীন যে জ্যামিতিক চিত্রের কেবল অবস্থান আছে তাকেই বিন্দু বলা হয়। এটা যেমন হচ্ছে একটা বিন্দু, এর কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, কিন্তু এর একটা কি আছে? অবস্থান আছে। তারপর চিত্র, সমবিন্দু সরল রেখা, তোমরা এর সংজ্ঞাটাও করে রাখতে পারো। তারপর হচ্ছে একটা বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়, এই যে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা আঁকা যায়, এবং দুটি বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায়। মনে রাখবে দুটো বিন্দু দিয়ে সব সময় একটা সরল রেখাই আঁকা যায়। জ্যামিতির থেকে এই যে সমস্ত প্রশ্নগুলো দিলাম নিশ্চয়ই তোমরা এগুলো লিখে নিয়েছো। যাদের উত্তর জানা নেই তারা অবশ্যই উত্তরগুলোও কিন্তু পাশে পাশে লিখে নাও। এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। এখানে যে সমস্ত অঙ্কগুলো দিলাম এই প্রত্যেকটি অঙ্ক বাড়িতে ভালোভাবে বুঝে বুঝে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো অঙ্ক করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচে যে নাম্বারটা দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। মনে রাখবে শুধুমাত্র এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপই করবে। এছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলেরই ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমার দেওয়া সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে তোমরা সেই অঙ্কগুলোও কিন্তু বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকবে। এবং অবশ্যই স্কুলে একবার জেনে নিও তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার গণিতের সিলেবাস, অর্থাৎ এই পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকছে। আজকের ভিডিওতে যে অধ্যায়গুলো আলোচনা করলাম, যদি এই অধ্যায়গুলোর বাইরে কোনো অধ্যায় থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি চেষ্টা করব সেই অধ্যায়গুলোর থেকেও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে ভিডিও নিয়ে আসার। খুব তাড়াতাড়ি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও আসতে চলেছে, তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়, এর জন্য তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই সাজেশনস ভিডিওগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। এখন কিন্তু গরম অনেকটাই বেশি, তাই অবশ্যই প্রয়োজন না হলে রোদ্রে একদমই বেরোবে না এবং পর্যাপ্ত পরিমাণে তোমরা পানীয় জল পান করতে থাকো। যদি জল তেষ্টা নাও পায় তা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে অবশ্যই জল পান করবেই।
তাই অবশ্যই পড়াশোনা করার পাশাপাশি তোমরা প্রত্যেকেই নিজের শরীরের কিন্তু যত্ন নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।